আচ্ছা দেখো, আমরা লিটারেচার রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করছিলাম। তার মধ্যে এর আগের ক্লাসে অলরেডি 13টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা করেছি লিটারেচার রিলেটেড। আজকে আমরা তার পরের থেকে করব। আমরা অলরেডি 13টা করেছি, এই যে এই 13টা করেছি। আজকে তার পরের থেকে শুরু করছি। তো দেখো এখানে, আচ্ছা তোমাদের কিন্তু ইংরেজিটা না খুব ভালো মতো এগিয়ে যেতে লাগবে। কেন বলো তো? রাজ্য সরকারের বিভিন্ন ধরনের পরীক্ষা কিন্তু নোটিশ বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। মানে বেরোবে আমি বলবো না, বাট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। যদি বেরিয়ে যায় পরে কিন্তু ইংরেজিটা তোলার সময় পাবে না, বুঝছো? তো কাজেই সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষার জন্য তোমরা পড়ছো সেটা তো ঠিকই আছে, কিন্তু রাজ্য সরকারের পরীক্ষাগুলোও তোমাদের দিতে লাগবে। কেন কি, সেন্ট্রাল গভর্নমেন্টের তুলনায় রাজ্য সরকারের পরীক্ষা ক্র্যাক করা অনেক বেশি সহজ। ঠিক আছে? তো সেই কারণে আলটিমেটলি যদি তোমার টার্গেট থাকে একটা চাকরি, তাহলে রাজ্য সরকারের পরীক্ষাগুলোকেও তোমাকে একটু টার্গেট নিয়ে চলতে লাগবে। তো সেখানে তোমাদের ইংরেজি পার্টটা খুব ভাইটাল একটা রোল প্লে করে। তবে ইংরেজি যে খুব যে ডিপলি কোশ্চেন জিজ্ঞাসা করে এরকমও নয়। মানে আমি যা ক্লাস করাচ্ছি, তুমি যদি সিস্টেমেটিক ওয়েতে আমার ক্লাসগুলিকে করো, খাতায় নোট ডাউন প্রপারলি যদি করতে পারো, তাহলে দেখবে। আর রিভিশনটা তোমাকে ঠিকঠাক দিতে লাগবে, আর পরীক্ষা তোমাদের নিচ্ছি ক্লাসের মধ্যে পরীক্ষাগুলো দিতে লাগবে। তাহলে দেখবে যে তুমি একটা, মানে একটা সময় গিয়ে মোটামুটি বেশি না, তোমাদের ইংরেজি শুরু হয়েছে 14টা ক্লাসের মতো হয়েছে। মোটামুটি ইংরেজিতে তোমাদের 80টা ক্লাস হবে। 80 থেকে 90টা ক্লাস হবে, মানে ভোকাবের উপরে। ওই 80 থেকে 90টা ক্লাস যারা করে নিতে পারবে, দেখবে যে মানে এত তোমার ভোকাব স্ট্রং হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না। মানে তুমি ভাববে যে এতটা আমার ভোকাব স্ট্রং হয়ে গেছে। আর যে কোনো প্র্যাকটিস সেট তুলবে, তোলার পর দেখবে যে ম্যাক্সিমাম ভোকাব যেগুলো আমি করিয়েছি সেই ভোকাবগুলোই তুমি রিপিট পাবে। মানে যে কোনো প্র্যাকটিস সেট আমি তোমাকে বলছি, এই ভোকাবগুলো কিন্তু রিপিট পাবে। হ্যাঁ, দুই একটা কোশ্চেন এরকম থাকবে যেটা হয়তো আমি করে আইনি, কিন্তু তোমার প্র্যাকটিস সেটে পড়েছে, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু আমি যা করেছি তার থেকে কিন্তু পাবে। তো যাই হোক, নিশ্চিন্তে ক্লাসগুলিকে করো। দেখো আমরা কোশ্চেন নাম্বার 14-এ চলে আসছি, মানে 14। দেখো এপিলগ, এর আগের দিনে আমি বলেছিলাম এপিলগ। এপিলগ হচ্ছে কিছুই না, মানে নাটকের শেষের যে বক্তব্য, নাটকের শেষের বক্তব্যকে কি বলা হয়? এপিলগ বলা হয়। ঠিক আছে? স্পিচ বাই এন অ্যাক্টর অ্যাট দ্য এন্ড অফ প্লে। প্লে মানে হচ্ছে নাটক। নাটকের শেষে অ্যাক্টরের যে বক্তব্য সেটাকে কি বলা হবে? এপিলগ বলা হবে। নাটকের শেষে দর্শকদের উদ্দেশ্যে অভিনেতার সংক্ষিপ্ত মন্তব্য বা শেষ যে বার্তা, সেটাকে কি বলা হবে? এপিলগ বলা হবে। উদাহরণ যদি দেখি, নাটকটির শেষে অভিনেতা একটি হৃদয়স্পর্শী উপসংহার বক্তব্য পেশ করেছিলেন। দ্য অ্যাক্টর ডেলিভার্ড এ টাচিং এপিলগ অ্যাট দ্য এন্ড অফ দ্য ড্রামা। তো যাই হোক, এপিলগ কথার অর্থ হচ্ছে নাটকের শেষে বক্তব্য। তারপরে দেখো 15 নাম্বার। আচ্ছা, এক্সটেম্পর। এক্সটেম্পর, আচ্ছা, ইমপ্রম্পটু। ইমপ্রম্পটু বা এক্সটেম্পর। এক্সটেম্পর বা ইমপ্রম্পটু। এক্সটেম্পর বা ইমপ্রম্পটু কথার অর্থ হচ্ছে তাৎক্ষণিক বক্তব্য বা উপস্থিত বক্তৃতা। মানে আগে থেকে কোনো তুমি প্রিপারেশন নিচ্ছ না, মানে আগে থেকে কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ দেওয়া যে ভাষণ, সেটাকে কি বলা হয়? এক্সটেম্পর বলা হয়। এ স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রায়র প্রিপারেশন অর নোটিশ। মানে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই যে ভাষণ দেওয়া হয় সেটাকে এক্সটেম্পর বলা হয়। স্পিচ উইদাউট প্রিপারেশন, এটাকে আমরা কি বলবো? স্পিচ উইদাউট প্রিপারেশন, এটাকে এক্সটেম্পর বলা হয়। উদাহরণ যদি আমরা দেখি, সে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছে। হি ওন ফার্স্ট প্রাইজ ইন দ্য এক্সটেম্পর স্পিচ কম্পিটিশন। তো যাই হোক, এক্সটেম্পর কথার অর্থ হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা। তাৎক্ষণিক বক্তৃতা, যে বক্তৃতা কোনো প্রিপারেশন ছাড়াই দেওয়া হয়। নেক্সট আমরা দেখব ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবল, ইনডিসপেন্সেবল, ইনডিসপেন্সেবল মানে অপরিহার্য বা অত্যাবশ্যকীয়। থিং হুইচ ক্যান নট বি ডান উইদাউট, হুইচ ক্যান নট বি ডান উইদাউট, মানে ব্যাপারটা হচ্ছে মানে যে জিনিসটা তুমি
অত্যাবশ্যক লাগবে, যেটা এর আগের দিনে আমি এক্সাম্পল দিয়েছিলাম যে উদ্ভিদের যে সবুজ পাতা তার মধ্যে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিলের একটা খুবই অত্যাবশ্যক উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ছাড়া ক্লোরোফিল তৈরি হবে না। তাহলে ক্লোরোফিলের একটা অত্যাবশ্যকীয় উপাদান কি? ক্লোরোফিলের একটা অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে অতি আবশ্যক একটা উপাদান। এই অতি আবশ্যক উপাদানকেই বা অতি অত্যাবশ্যক শব্দটাকে আমরা ইনডিসপেন্সেবল বলবো। যা ছাড়া মোটেও চলে না বা যা বাদ দেওয়া অসম্ভব সেটাকে ইনডিসপেন্সেবল বলা হয়। সামথিং দ্যাট ইজ অ্যাবসোলিউটলি নেসেসারি অ্যান্ড ক্যানট বি অ্যাভয়েডেড অর রিপ্লেসড, যেটাকে অ্যাভয়েড করা যাবে না কিংবা যেটাকে রিপ্লেস করা। সকল জীবদের জন্য জল অপরিহার্য। এই যে সকল জীবদের জন্য কি জল লাগবে, উইদাউট জল জীবদেহ চলতেই পারবে না, তাই না? দ্য ওয়াটার ইজ ইনডিসপেন্সেবল ফর অল লিভিং বিংস। তাহলে ইনডিসপেন্সেবল কথার অর্থ কি? ইনডিসপেন্সেবল কথার অর্থ হচ্ছে অপরিহার্য বা অত্যাবশ্যকীয়। থিংস হুইচ ক্যান নট বি ডান উইদাউট, যেটা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না বা অসম্ভব, সেটাকে ইনডিসপেন্সেবল বলা হয়ে থাকে। নেক্সট, পোয়েম ন্যারেটিং এ পপুলার স্টোরি, মানে ছোট ছোট স্তবকে লেখা কোনো লোকগাথা বা গল্পভিত্তিক যে কবিতা সেটাকে বলা হয় ব্যালাড। কি বলা হয়? ব্যালাড। ব্যালাড কথার অর্থ হচ্ছে পাঁচালী বা গীতি কবিতা। পাঁচালী বা গীতি কবিতা, এটাকে বলা হয় ব্যালাড। উদাহরণ যদি দেখি, চারণ কবি এক সাহসী বীরের গল্পের উপর লিখিত একটি পাঁচালী গিয়েছিলেন। দ্য মিনস্ট্রেল স্যাং এ ট্র্যাডিশনাল ব্যালাড অ্যাবাউট এ ব্রেভ নাইট। তাহলে যাই হোক, ব্যালাড কথার অর্থ কি? ব্যালাড কথার অর্থ হচ্ছে গীতি কবিতা বা পাঁচালী, এটাকে আমরা ব্যালাড বলবো। 80 নাম্বার কোশ্চেন, 80 নাম্বার দেখো। আচ্ছা, প্ল্যান্টস অ্যান্ড ভেজিটেশন। প্ল্যান্টস অ্যান্ড ভেজিটেশন উদ্ভিদকুল বা গাছপালা, মানে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মোট উদ্ভিদ বা গাছপালার যে সমাবেশ। ধরো কোনো একটা ভৌগোলিক অঞ্চল আছে, সেই ভৌগোলিক অঞ্চলের মধ্যে যে সমস্ত গাছপালা বা যে সমস্ত উদ্ভিদ আছে তাদেরকে একসাথে আমরা কি বলবো? ফ্লোরা। ফ্লোরা কথার অর্থই হচ্ছে উদ্ভিদকুল। উদ্ভিদকুল, ফ্লোরা, FLORA, ফ্লোরা। আর একটা আমরা পুরো ফনা। ফনা কথার অর্থ হচ্ছে প্রাণীকুল। প্রাণীকুলকে ফনা বলা হয় আর উদ্ভিদকুলকে ফ্লোরা বলা হয়। একটা হচ্ছে ফ্লোরা আর একটা হচ্ছে ফনা। তো ফ্লোরা, হিমালয় অঞ্চলের উদ্ভিদকুল অসাধারণ বৈচিত্র্যময়। দ্য ফ্লোরা অফ দ্য হিমালয়ান রিজিয়ন ইজ এক্সট্রাঅর্ডিনারিলি ডাইভার্স। তারপর দেখো 19 নাম্বার, স্টাডি অফ হিউম্যান বডি। হিউম্যান বডি নিয়ে যে স্টাডি সেটাকে কি বলা হয়? অ্যানাটমি বলা হয়। এটা অলরেডি এর আগে আমরা পড়েছিলাম। দৈহিক গঠনতন্ত্র, যেটাকে আমরা কি বলবো? অ্যানাটমি বলা হবে। অলরেডি অ্যানাটমি এর আগে আলোচনা করা হয়েছে, তাই আমি আর অত ডিটেলে গেলাম না। 20 নাম্বার, এ কালেকশন অফ পোয়েমস, মানে অনেকগুলি কবিতা সংগ্রহ, যেটাকে কবিতা সংকলন বা কবিতা সংহিতা বলা হয়। বিভিন্ন লেখকের লেখা কবিতা বা সাহিত্যের একত্র করা সংগ্রহ। বিভিন্ন লেখকের লেখা কবিতা বা সাহিত্যের একত্র করা সংগ্রহ, এটাকে কি বলা হবে? অ্যান্থোলজি বা কবিতা সংকলন বলা হবে। শিক্ষক আমাদের আধুনিক কবিতার একটি সংকলন পড়তে বলেছিলেন। দ্য টিচার আস্কড আস টু রিড অ্যান অ্যান্থোলজি অফ মডার্ন পোয়েমস। নেক্সট 21 নাম্বার, স্টাডি অফ স্ট্যাটিস্টিক্স অফ বার্থ, ডেথ অ্যান্ড ডিজিজ, যেটাকে জনতত্ত্ব বা জনসংখ্যা বিজ্ঞান বলা হয়। জন্ম, মৃত্যু, রোগ এবং জনসংখ্যা পরিবর্তনের হারের যে গাণিতিক বা পরিসংখ্যানগত গবেষণা, এটাকে কি বলা হয়? জন্মতত্ত্ব বা জনসংখ্যা বিজ্ঞান, ডেমোগ্রাফি। কি বলা হয়? ডেমোগ্রাফি বলা হয়। মানে কত, কোনো একটা লোকালিটির মধ্যে কত মৃত্যু হলো, কত জন্ম হলো, কি রোগ বর্তমানে ওখানে রয়েছে, বা এবং সেখানকার জনসংখ্যার পরিবর্তন কী হারে হচ্ছে। জনসংখ্যার পরিবর্তন মানে হচ্ছে জন্মহার আর মৃত্যুহারের উপর বেস্ট করে ক্যালকুলেশন করা হবে জন্মহার। তো সে সমস্ত যে স্ট্যাটিস্টিক্যাল যে গবেষণা, স্ট্যাটিস্টিক্যাল যে রিসার্চ, সেটাকে কি বলা হয়? ডেমোগ্রাফি বা জনতত্ত্ব বা জনসংখ্যা বিজ্ঞান।
জনসংখ্যা বিজ্ঞান সরকারকে সমাজ কল্যাণমূলক পরিকল্পনা করতে সাহায্য করে। ডেমোগ্রাফি হেল্পস দ্য গভর্নমেন্ট প্ল্যান সোশ্যাল ওয়েলফেয়ার পলিসিস। তারপরে দেখো স্টেজ বিটুইন বয়হুড অ্যান্ড ইউথ, মানে শৈশব থেকে যৌবনে পদার্পণ করার মধ্যবর্তী যে পরিবর্তনের যে সময়কাল সেটাকে কি বলা হয় অ্যাডোলেসেন্স, অর্থাৎ শৈশব, তারপর আসবে হচ্ছে বয়সন্ধি, শৈশবের পরে আসবে হচ্ছে বয়সন্ধি, এই বয়সন্ধি কালের পর আসবে বয়সন্ধি কালের পরে আসবে হচ্ছে যৌবন। এই বয়সন্ধি কালকে কি বলা হয়, এই বয়সন্ধি কালকে বলা হয় অ্যাডোলেসেন্স। কি বলা হবে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়সন্ধি কাল, অর্থাৎ শৈশব আর যৌবনের মধ্যবর্তী যে পর্যায়টাকে এটাকে কি বলা হয় অ্যাডোলেসেন্স বলা হয়। আচ্ছা, অ্যাডোলেসেন্সকে ঝড় ঝঞ্ঝাট কাল বলে, তাই কি না? মনে আছে তোমাদের? ক্লাস 10-এ পড়েছো ঝড় ঝঞ্ঝাট কাল। বসন্তী কালকে ঝড় ঝঞ্ঝাট কাল, ঝঞ্ঝাট না, ঝড় ঝঞ্ঝাট কাল বলা হয়। এটা পড়েছো না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বসন্তকালকে ঝড় ঝঞ্ঝাটকাল বলা হয় অ্যাডোলেসেন্স। আচ্ছা, তারপরে দেখো 23 স্টেটমেন্ট হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড। স্টেটমেন্ট হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড, অবোধগম্য এমন কোনো বক্তব্য বা উক্তি যা অনুধাবন করা সম্ভব না। এমন কোনো বক্তব্য বা উক্তি যেটাকে কি করা সম্ভব না, অনুধাবন করা সম্ভব না, যেটার সেন্স বোঝা সম্ভব না, সেটাকে বলা হয় ইনকম্প্রিহেন্সিবল। কি বলা হয় ইনকম্প্রিহেন্সিবল, এটাকে বলা হয় ইনকম্প্রিহেন্সিবল। ইনকম্প্রিহেন্সিবল, তার জটিল গাণিতিক ব্যাখ্যাটি আমার কাছে অবোধগম্য ছিল। হিজ কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন ওয়াজ ইনকম্প্রিহেন্সিবল টু মি, আমার কাছে অবোধগম্য ছিল। তারপর 24 দেখো সং সাং অ্যাট বিউরিয়াল ইন দ্য মেমোরি অফ এ ডেড পারসন। অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষ কৃত্যানুষ্ঠান, মানে শেষ কৃত্য যে অনুষ্ঠান, অর্থাৎ এখানে কিসের কথা বলা হচ্ছে বলো তো? শ্রাদ্ধের কথা বলা হচ্ছে, শ্রাদ্ধ। ঠিক আছে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে গাওয়া যে করুণ গান, অর্থাৎ করুণ সুর বা গান বা অন্ত্যেষ্টি গাথা, সেটাকে বলা হয় ডার্চ। কি বলা হবে ডার্চ, DIRGE ডার্চ। এর আগের দিনে কিন্তু করালাম ডার্চ, DIRGE ডার্চ। এটাকে কি বলা হবে ডার্চ বলা হবে। হ্যাঁ, ডার্চ বলা হবে, এটাকে কি বলা হবে ডার্চ বলা হবে। সমাহিত করার সময় একটি করুণ অন্ত্যেষ্টি গাথা গাওয়া হয়েছিল। এ স্যাড ডার্চ ওয়াজ সাং ডিউরিং দ্য বিউরিয়াল সেরেমনি। 25 এ চাইল্ড হু স্টেইস অ্যাওয়ে ফ্রম স্কুল, মানে স্কুল পলাতক শিশু, মানে ছাত্র, স্কুল পলাতক ছাত্র, এদেরকে বলা হয় ট্রুয়ান্ট। ট্রুয়ান্ট কথার অর্থ হচ্ছে স্কুল পলাতক ছাত্র, তার থেকে ট্রুয়ান্ট। যে শিশু বা শিক্ষার্থী অভিভাবক বা শিক্ষকের অনুমতি ছাড়া স্কুল ফাঁকি দেয় তাকে কি বলা হয় ট্রুয়ান্ট বলা হয়। তোমাদের মধ্যে কে কে ট্রুয়ান্ট ছিলে বলো? কেউ ছিলে ট্রুয়ান্ট? শ্রীদীপ স্যার। শ্রীদীপ না? না স্যার, শ্রীদীপ ট্রুয়ান্ট ছিল জানি ওটা। ও এখন ম্যাথ আমি বলে যাইতাম স্যার। ও বলে দিতে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। স্কুল পালানো ছেলেটি ক্লাসের সময় পার্কে খেলতে গিয়ে ধরা পড়েছিল। দ্য ট্রুয়ান্ট স্টুডেন্ট ওয়াজ কট প্লেয়িং ইন দ্য পার্ক ডিউরিং স্কুল আওয়ার্স। আচ্ছা, যাই হোক। তারপর 26 লাস্ট ওয়ান, এটা আমরা করি, তাহলে আমরা লিটারেচার রিলেটেড যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেটা কমপ্লিট হয়ে যাবে। এই 14 লাইন পোয়েম ইজ কল্ড, এটাকে সনেট বলা হয়। সনেট 14 লাইনের যে কবিতা, চতুর্দশপদী কবিতা, 14 লাইনের যে কবিতা সেটাকে কি বলা হয় সনেট বলা হয়। আর নির্দিষ্ট ছন্দ থাকবে এবং 14টা লাইন থাকবে। 14টা লাইনের একটা সংক্ষিপ্ত কবিতা, সেটাকে কি বলা হবে সনেট বলা হবে।
আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেট বা চতুর্দশপদী কবিতা প্রবর্তনের জন্য বিখ্যাত। অর্থাৎ বাংলা সাহিত্যে প্রথম কিন্তু চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনেট লিখেছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্তই, ঠিক আছে? তাহলে মাইকেল মধুসূদন দত্ত, দেখো দত্ত বানান DUTT, হ্যাঁ? অ্যাকচুয়ালি মানে মাইকেল মধুসূদন দত্তের যদি তুমি স্পেলিংটা দেখো, সিগনেচারের স্পেলিংটা, তাহলে কিন্তু DUTT পাবে। তো অনেকে ভেবো না যে এখানে বানানটা ভুল আছে, কারণ কি তোমরা অনেকে দত্ত DUTTA লিখো, বাট উনি যেটা ব্যবহার করতেন DUTT ব্যবহার করতেন, ঠিক আছে? মাইকেল মধুসূদন দত্ত ইজ ফেমাস ফর ইন্ট্রোডিউসিং দ্য সনেট। তারা সনেট প্রথম কে লিখেছিলেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে? মাইকেল মধুসূদন দত্ত কিন্তু লিখেছিলেন। তো যাই হোক, সনেট কথার অর্থ হচ্ছে 14 লাইনের একটা সংক্ষিপ্ত কবিতা যার মধ্যে নির্দিষ্ট ছন্দ থাকবে, সেটাকে কি বলা হবে? সনেট বলা হবে। আচ্ছা, 14 লাইন, 14 নাম্বার। স্পিচ বাই অ্যান অ্যাক্টর অ্যাট দ্য এন্ড অফ এ প্লে। বলো তাহলে এটা কি হবে? অপশন বি। Epilogue. হ্যাঁ, এপিলগ বলা হবে এটাকে, এপিলগ। এটাকে এপিলগ বলা হবে। ভাই অপশন বলবে না, তোমরা এক কাজ করবে, মানে উচ্চারণে করবে, হ্যাঁ? উচ্চারণ করলে ওটাকে ওটা রিভিশন হয়ে যাবে। এপিলগ, স্পিচ বাই অ্যান অ্যাক্টর অ্যাট দ্য এন্ড অফ এ প্লে, এটাকে বলা হয় এপিলগ, ঠিক আছে? এপিলগ কি বলা হবে? এপিলগ। আচ্ছা, আর প্রোলগ কোনটাকে বলা হয়? প্রোলগ। এপিলগ যেমন নাটকের শেষে হচ্ছে এপিলগ, আর নাটকের যে ভূমিকা বা নাটকের শুরুতে যে ভাষণ সেটাকে বলা হয় প্রোলগ, ঠিক আছে? প্রোলগ কথার অর্থ হচ্ছে নাটকের ভূমিকা, এটাকে প্রোলগ বলা হয়। নাটকের ভূমিকা এটাকে কি বলা হয়? নাটকের ভূমিকা এটাকে প্রোলগ বলা হয়। এটাকে কি বলা হয়? প্রোলগ। তাহলে তোমরা আমাকে বলো তো, পরীক্ষায় যদি এরকম আসে এপিলগ এর অপোজিট তোমার কাছে জানতে চায়, তাহলে কি অপশনের মধ্যে কি থাকবে বলো? অপশনের মধ্যে থাকবে হচ্ছে প্রোলগ। বুঝতে পারছো আমি কি বলছি? প্রোলগ থাকবে। আচ্ছা, ইলেজি। ইলেজি কথার অর্থ হচ্ছে শোক গাথা। শোক গাথা, এটাকে কি বলা হয়? ইলেজি বলা হয়, শোক গাথা। মানে কারো মৃত্যুর পর তার জীবন নিয়ে মানে কোনো দুঃখের কবিতা, এটাকে ইলেজি বলা হয়। আচ্ছা, ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো মানে হচ্ছে নির্বাচনী ইস্তাহার বলতে পারো, নির্বাচনী ইস্তাহার। নির্বাচনী ইস্তাহার কি? এই নির্বাচনী ইস্তাহার কেউ বলো আমাকে। কালকে যারা ক্লাস করছিল অবশ্যই বলতে পারবে। বলো, নির্বাচনী ম্যানিফেস্টো মানে কি পড়েছিলাম বলো আমাকে কেউ একজন। নির্বাচনের আগে যে যে প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ, নির্বাচনের পূর্বে কোনো রাজনৈতিক দলের নেতারা যে সমস্ত প্রতিশ্রুতি দেন সেটাকে ম্যানিফেস্টো বলা হয়। ঠিক, সুন্দর। এটা হয়ে গেল কত নম্বর? এটা হবে 15 নাম্বার। এবার কোশ্চেন নাম্বার 15। স্পিচ উইদাউট প্রিপারেশন, কোনো প্রিপারেশন ছাড়াই স্পিচ, এটাকে কি বলা হয়? এক্সটেম্পোর। এক্সটেম্পর, এটাকে বলা হয় এক্সটেম্পর, কোনো প্রিপারেশন ছাড়াই স্পিচ দেওয়া। আচ্ছা, সনেট কত লাইনের কবিতা বলো তো? 14 লাইনের কবিতা। 14 লাইনের। আচ্ছা, ব্যালাড। ব্যালাড কথার অর্থ কি? ব্যালাড কথার অর্থ পাঁচালী। না, ব্যালাড তো পাঁচালি না ভাই। হ্যাঁ, গীতি কথা, গীতি কবিতা। গীতি কবিতা, এটা হচ্ছে গীতি কবিতা। গীতি কবিতা। ব্যালাড কি বললাম? গীতি কবিতা, তাই না? গীতি কবিতা বা, হ্যাঁ এটাকে তুমি পাঁচালিও বলতে পারো, পাঁচালি। গীতি কবিতা বা পাঁচালি বলা যেতে পারে, দুটাই। গীতি কবিতা বা পাঁচালি দুটাই হচ্ছে ব্যালেট, ঠিক আছে? আর ইলেজি হচ্ছে শোক গাথা, ঠিক আছে? আচ্ছা, ডার্চ, এটার উচ্চারণটা কি হবে বলো তো? এটার প্রোনাউন্সিয়েশনটা প্রথমে বলো। এটার প্রোনাউন্সিয়েশনটা কি হবে? এটার প্রোনাউন্সিয়েশন হবে কার্জ। ডার্চ। ডার্চ, ডার্চ মানে কি বললাম জানো? ডার্চ মানে হচ্ছে শ্রাদ্ধের গান। শ্রাদ্ধের গান, শোক সঙ্গীত, শোক সঙ্গীত, শোক সঙ্গীত, শোক সঙ্গীত।
আচ্ছা নেক্সট দেখো 16 নাম্বার, থিং হুইচ ক্যান নট বি ডান উইদাউট, মানে যেটা ছাড়া কোনো জিনিস করা সম্ভব না, মানে লাগবেই লাগবে, এটাকে কি বলা হয়? indispensable এটাকে বলে remember ইনডিসপেন্সিবল, মানে অত্যাবশ্যক, লাগবেই। আচ্ছা অবসোলেসেন্ট, অবসোলেসেন্ট বলো, এর আগের দিন যারা ক্লাস করেছো বলতে পারো। অপ্রচলিত বা লুপ্ত প্রায়, যে জিনিসটা অপ্রচলিত বা লুপ্ত প্রায়, হ্যাঁ। অবিচলিত বা লুপ্ত প্রায়, যে জিনিসটা প্রায় লুপ্ত হয়ে গেছে সেটাকে অপ্রচলিত বা লুপ্ত প্রায় বলা হয়, মানে সেকেলে হয়ে গেছে সেটাকে অবসোলেসেন্ট বলা হয়। ট্যানজিবল, ট্যানজিবল কথার অর্থ কি বলো? কারণ ক্লাসে কালকে এগুলো স্পর্শনীয় আছে। বা দৃশ্যমান, দৃশ্যমান, হ্যাঁ স্পর্শনীয় বা দৃশ্যমান। হ্যাঁ, ট্যানজিবল মানে যে বস্তুটাকে দেখা যাবে, তুমি টাচ করতে পারবে, সেটা হচ্ছে ট্যানজিবল। আচ্ছা ইনক্রেডিবল, ইনক্রেডিবল, ইনক্রেডিবল কথার অর্থ কি? অবিশ্বাস্য, অবিশ্বাস্য মানে যেটাকে বিশ্বাস করা সম্ভব না, সেটাকে ইনক্রেডিবল বলা হয়। অর্পিতা আজকে কোনো রেসপন্স দিচ্ছ না, কি ব্যাপার তোমার? তুমি ক্লাসে আছো? হ্যাঁ মানে আমার একটু নেটওয়ার্কের সমস্যা তো। আচ্ছা ঠিক, না রেসপন্স করো, রেসপন্স করতে হবে। আচ্ছা 17 নাম্বার, পোয়েম ন্যারেটিং এ পপুলার স্টোরি, এটা কি বলা হবে? ব্যালাড, বেলা- এটাকে বলা ব্যালাট, এটাকে ব্যালাট বলা হবে। আচ্ছা ইলেজি মানে কি বললাম? শোকগাথা, এটা এর আগের দিন পড়েছিলাম ডিটেল। ইলেজি মানে হচ্ছে শোকগাথা। সনেট মানে হচ্ছে 14 লাইনের কবিতা। আর ডাচ কথার অর্থ আগে একটু পড়লে কি বলতো? ডাচ কথার অর্থ হচ্ছে তোমার শ্রাদ্ধের গান, রাজ্যের সৎকারের, সময় যেটা গান করে। হ্যাঁ হ্যাঁ, অন্ত্যেষ্টি ক্রিয়ায় যে গান করা হয় সেটাকে ডাচ বলা হয়। ঠিক, আমি একই অপশন বারবার রেখেছি কেন বলো তো? এর পিছনে কারণ হচ্ছে আমি চাই ক্লাসের মধ্যেই তোমাদের যাতে ওটা, মানে এখানেই যাতে তৈরি হয়ে যায়, বাকিতে বাড়িতে তারপর তোমাকে শুধু রিভিশন করতে লাগে। ওই জন্য দেখো আমি মানে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলাই করাচ্ছি, সেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের অপশনগুলাই কিন্তু রেখেছি, বুঝতে পেরেছো? প্র্যাকটিসের জন্য। দ্য প্ল্যান্টস অ্যান্ড ভেজিটেশন অফ এ রিজিয়ন, মানে কোনো একটা অঞ্চলের প্ল্যান্টস অ্যান্ড ভেজিটেশন, এদেরকে কি বলা হয়? ফ্লোরা নাকি ফনা? flora ফ্লোরা, ফ্লোরা মানে flora হচ্ছে উদ্ভিদকুল। flora আর যদি যদি প্ল্যান্টের জায়গাটায় তোমার এনিম্যাল হতো, এই জায়গাটা যদি এনিম্যাল হয়ে যেত, and কি সে anatomy 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 না এনিম্যাল হলে এটাকে ফনা বলা হবে। প্রাণী, এনিম্যাল হলে ফনা মানে হচ্ছে animal বলছো না animal প্রাণী হলে হচ্ছে anatomy ঠিক 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 হুম, ফনা। আর অ্যানাটমি কথার অর্থ হচ্ছে দৈহিক গঠনতন্ত্র, দৈহিক গঠনতন্ত্র, এটাকে শারীরবিদ্যা, মানে অ্যানাটমি কথা হলো শারীর স্থান বিদ্যা, এটাকে অ্যানাটমি বলা হয়। আর ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি মানে হচ্ছে আহ, জন্ম মৃত্যু জনতত্ত্ব বলতে পারো, মানে জন্মের মৃত্যু হার, জন্ম হার, প্লাস হচ্ছে জনসংখ্যার পরিবর্তন, সেখানকার রোগ, এ সম্পর্কিত যে স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, সেটাকে বলা হয় ডেমোগ্রাফি। 19 নাম্বার করো, স্টাডি অফ হিউম্যান বডি, হিউম্যান বডি নিয়ে স্টাডি, এটাকে পড়লে ভাই? anatomy, অ্যানাটমি, হ্যাঁ, হিউম্যান বডি নিয়ে স্টাডি, এটাকে বলা হয় অ্যানাটমি, অ্যানাটমি। আচ্ছা ডেমোগ্রাফি তো আলোচনা হয়ে গেল। ভাই অ্যানথোলজি বলো, অ্যানথোলজি, অ্যানথোলজি মানে কবির সংকলন। একত্রিত করা মানে মানে সংকলন মানে অনেকগুলো কবির মানে একটা বই না, অনেকগুলা কবির বই না ভাই, ব্যাপারটা হচ্ছে অনেকগুলা কবিতার সংকলন। সেটা কবিতাগুলা বিভিন্ন বিভিন্ন রাইটার লিখতে পারে, এক একটা কবিতা বিভিন্ন রাইটারের লেখা হতে পারে, তবে অনেক কয়টা কবিতা সংকলন, মানে কবিতা সংকলন, এক কথায় মনে রাখো কবিতা সংকলন, কবিতা সংকলন, কবিতা সংকলন, এটাকে কি বলা হবে? বিভিন্ন রাইটারের লেখা কবিতার যে সংকলন, সেটাকে অ্যানথোলজি বলা হয়। এটা পরীক্ষা আসে। টেলিপ্যাথি বলো, টেলিপ্যাথি। মন জানা, হ্যাঁ টেলিপ্যাথি কথার অর্থ হচ্ছে তুমি মানে কেউ কোনো কিছু মুখে না বললেও তুমি তার
মাইন্ডকে রিড করতে পারছো, এটাকে বলে টেলিপ্যাথি। বা দূরের থেকে মানে একজনের মন কি বলছে দূরের থেকে আরেকজন বুঝতে পারছে, এটাকে টেলিপ্যাথি বলা হয়। টেলিপ্যাথি অনেকটা কার্যকর হয়, এমনটা ধরা হয় মা আর ছেলে মেয়ের মধ্যে, যে ছেলে মেয়ের যদি মন খারাপ হয়ে যায় বা কোনো সমস্যা হয়, মা আগেই বুঝতে পারে। মানে এই যে ব্যাপারটা, এটা হচ্ছে টেলিপ্যাথিরই ব্যাপার, বুঝতে পেরেছো? স্যার মিনময় আর মিষ্টুর হবে। হ্যাঁ, মিনময় আর মিষ্টু ওই টেলিপ্যাথি আছে না, মিষ্টু আর মিনময়ের হবে। তাহলে বুঝতে পারি না আমরা। ওদের হবে না, হতে পারে টেলিপ্যাথি। এ কালেকশন অফ পোয়েমস, একটু আগে বললাম কি বলা হয়, এ কালেকশন অফ পোয়েমস মানে অ্যান্থোলজি। এ কালেকশন অফ অ্যান্থোলজি। ম্যানিফেস্টো তো হয়ে গেল, নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দেয় কোনো রাজনৈতিক দলের নেতারা, তাকে বলা হয় ম্যানিফেস্টো। এপিলগ, এপিলগ কথার অর্থ হচ্ছে নাটকের শেষে যে ভাষণ, সেটাকে এপিলগ বলা হয়। আর লেজেন্ড, লেজেন্ড মানে বলো, লেজেন্ড মানে হচ্ছে প্রাচীন লোকগাথা। মনে করে দেখো, প্রাচীন লোকগাথা, এর আগের দিন আমি ডিটেল পড়িয়েছিলাম, এর আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। প্রাচীন লোকগাথা এটাকে কি বলা হয়, প্রাচীন লোকগাথা এটাকে বলা হয় লেজেন্ড। মানে কোনো পৌরাণিক কোনো হিরো, তার কাহিনী, এটাকে লেজেন্ড বলা হয়। যেমন ধরো রামের কাহিনী, রামায়ণ মহাভারত, তে রামের কাহিনী, এগুলা যে এটা হচ্ছে লেজেন্ডের কাহিনী, ঠিক আছে? কোনো পৌরাণিক কাহিনী তে কোনো হিরো সম্পর্কে পড়া, সেটা হচ্ছে লেজেন্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার লেজেন্ড, এটা কত নম্বর? 21। 21 স্টাডি অফ স্ট্যাটিস্টিক্স অফ বার্থ, ডেথ অ্যান্ড ডিজিজ। বলো ভাই, এটা কি বলা হয়? ডেমোগ্রাফি। হ্যাঁ, ডেমোগ্রাফি। আশা করি প্রশ্ন হয়ে গেছে। অ্যানাটমি মানে হচ্ছে তোমার, অ্যানাটমি মানে কি বললাম বলো? দৈহিক গঠন সংক্রান্ত পড়াশোনা, আহ, মানে কঙ্কাল তন্ত্র সংক্রান্ত। জার্গান, জার্গন মানে বলো তো? জটিল ভাষা নিয়ে। পেশাগত অপভাষা, পেশাগত অপভাষা তুমি বলতে পারো, এটাকে জার্গান বলা হয়, পেশাগত অপভাষা। যেমন ধরো ডক্টর যে সমস্ত ল্যাঙ্গুয়েজে বা মানে কোনো একটা প্রেসক্রিপশন লিখবে, সাধারণ মানুষের পক্ষে সেই প্রেসক্রিপশন পড়ে তার মানে উদ্ধার করা কঠিন। এটা হচ্ছে পেশাগত অপভাষা বা জার্গন। মানে একটা স্পেসিফিক ক্যাটাগরির মানুষ, সের ক্ষেত্রে ওটা বোধগম্য, আর বাকি মানুষদের ক্ষেত্রে এটা বোধগম্য নয়, এটাকে বলা হয় জার্গান। আচ্ছা, এক্সটেম্পর, এক্সটেম্পর কথার অর্থ হচ্ছে মানে উইদাউট এনি প্রিপারেশন তুমি কি দিচ্ছ, ভাষণ দিচ্ছ, অর্থাৎ কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই কোনো ভাষণ দেওয়া, অর্থাৎ তাৎক্ষণিক বক্তৃতা, এক কথায় বলতে পারো তাৎক্ষণিক বক্তৃতা, এটাকে কি বলা হয়? এক্সটেম্পর বলা হবে। তাৎক্ষণিক বক্তৃতা, এটাকে কি বলা হয়? বক্তৃতা, এটাকে বলা হয় এক্সটেম্পর। আচ্ছা, তারপরে করো 22 স্টেজ বিটুইন বয়হুড অ্যান্ড ইউথ, বয়হুড আর ইউথ এর মাঝখানের স্টেজটাকে কি বলা হয়? অ্যাডোলেসেন্স, এটাকে বলা হয় অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকাল। বাংলায় বলা হয় এটাকে বয়সন্ধিকাল, 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 বয়সন্ধিকাল বা অ্যাডোলেসেন্স বলা হয়। আচ্ছা, মনোম্যানিয়াক মানে কোনো ব্যক্তি যখন একটা বিষয় নিয়েই মানে বেশি ভাবনা চিন্তা করে, তখন সেটাকে মনোম্যানিয়াক বলে, বা একটা বিষয়ে মেতে থাকে। ট্রুয়ানসি, ট্রুয়ানসি, ট্রুয়ানসি কথার অর্থ কি বলো? ট্রুয়ানসি কথার অর্থ কি? তোমরা বলো আমরা তো ট্রুয়ান্ট মানে জানি। ট্রুয়ান্ট মানে তোমরা তো জানো, ট্রুয়ান্ট মানে হচ্ছে স্কুল পলাতক ছাত্র, তাই তো? স্কুল পলাতক ছাত্ররা কি বলা হয়? ট্রুয়ান্ট, যেমন সুদীপ। কিন্তু ট্রুয়ানসি মানে হচ্ছে স্কুল থেকে পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি, স্কুল থেকে পালিয়ে যাওয়ার যে অভ্যাস, সেটাকে ট্রুয়ানসি বলা হয়। স্কুল থেকে পালানোর অভ্যাস, মানে অনুমতি ছাড়া স্কুল পালানোর অভ্যাস,
অনুমতি ছাড়া বিদ্যালয় থেকে পালানোর বিদ্যালয় থেকে পালানোর অভ্যাস, এটাকে কি বলা হয়? ট্রুয়ান্সি। আর যে পালিয়ে যায় সেটাকে কি বলা হয়? ট্রুয়ান্ট। আচ্ছা, অবসোলেসেন্স বলো। অবসোলেসেন্স মানে হচ্ছে অপ্রচলিত বা সেকেলে, তাই না? সেকেলে হয়ে যাওয়া, যেটা এখন লুপ্ত প্রায়, অবসোলেসেন্স। আচ্ছা, নেক্সট বলো। সং সাং অ্যাট বিউরিয়াল ইন দ্য মেমোরি অফ এ ডেথ পারসন, যেটাকে শোক গাথা বলা হয়। বলো কি হবে? ডার্জ। ডার্জ। এটার উত্তর হবে ডার্জ। আর ব্যালেট কথার অর্থ হচ্ছে গীতি কবিতা বা পাঁচালী। সনেট মানে 14 লাইনের কবিতা। আর ইলেজি কথার অর্থ হচ্ছে তোমার গীতি কবিতা। ওটাকে না, ইলেজি মানে গীতি কবিতা কেন? ইলেজি মানে মৃত ব্যক্তির স্মরণে লেখা কবিতা। মৃত ব্যক্তির স্মরণে লেখা কবিতা, এটাকে বলে ইলেজি। মৃত ব্যক্তির স্মরণে লেখা কবিতা, এটাকে ইলেজি বলা হয়। আচ্ছা, 24 a child who stays away from school without permission. অপশন সি। ট্রুয়ান্ট, ঠিক। মিল আছে না ধরতে পারছো জন্য। ট্রুয়ান্ট। আচ্ছা, মনোমেনিয়া। নন্দনীয় যায় সবসময়। হ্যাঁ, স্যার নন্দনীয় যায় সবসময় বাড়ি, আমাকে বলে। না স্যার, আমি যাই না। শ্রীদীপই যায়, ও আর না বলে যায় না প্রত্যেকদিন। স্যার, ওরা তিনজনই যায়, ও মাগুর আরেকজন আর অর্পিতা, ওরা সবাই চলে যায় স্কুল থেকে। না স্যার, শ্রীদীপ যায়, আর কি মারতেছে বেশি। সবসময় তুই যাস না বলে। কাছে আর ওটার জন্য তোকে বকাও দিছে। আচ্ছা ঠিক আছে, একটা পুরোটাই রেকর্ড হচ্ছে, ঠিক আছে? এটা এইভাবেই আপলোড হবে, একটু চুপ থাকো। আচ্ছা, ক্যাকোগ্রাফার মানে বলো তো। ক্যাকোগ্রাফার মানে বলো। ক্যাকোগ্রাফার মানে হচ্ছে কি বলো? ভুল বানান লেখা ব্যক্তি। হ্যাঁ, ভুল বানান লেখা ব্যক্তি। মানে কোনো একটা লিখতে দিয়েছো, কোনো একটা ধরো কবিতা, মানে কোনো একটা ধরো প্রবন্ধ লিখতে দিয়েছো বা কোনো বিষয় লিখতে দিয়েছো, সে মানে লাইনে লাইনে ভুল করছে বানান, তখন তাকে বলা হবে ক্যাকোগ্রাফার। এটাকে ক্যাকোগ্রাফার বলা হয়। আর ক্যাকোফোনি মানে বলেছিলাম এর আগের দিন, বলো ক্যাকোফোনি বলো। ক্যাকোফোনি কথার অর্থ হচ্ছে কারো কথা শোনা যায় না। শ্রুতি কঠোর। কিরকম? ধরো একসাথে অনেকে কথা বলা শুরু করলো, একসাথে অনেকে কথা বলা যদি শুরু করে, কার কথা কে শুনবে? সেখান থেকে যে সাউন্ডটা প্রডিউস হবে, মানে প্রত্যেকে কথা বলছে, তো ওইখানে কারো কথাই ঠিকঠাক বোঝা যাবে না, তখন যে সাউন্ডটা প্রডিউস হচ্ছে এটাকে বলা হয় শ্রুতি কঠোর সাউন্ড বা ক্যাকোফোনি। লেজেন্ড মানে তো বললাম। 25, এটা লাস্ট ওয়ান বলো। 25। A 14-line poem is called 14 লাইনের পোয়েম সনেট। 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 আচ্ছা, প্রথম বাংলা সাহিত্যে সনেটের উদ্ভাবন কে করেন? মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। ব্যালাট মানে হচ্ছে তোমার গীতি কবিতা। ইলেজি মানে হচ্ছে মৃত্যুর পরে কারো সম্পর্কে লেখা কবিতা। এপিলগ কথার অর্থ হচ্ছে তোমার কি বলতো? এপিলগ কথার অর্থ কি? এপিলগ কথার অর্থ হচ্ছে নাটকের শেষের যে ভাষণ, সেটাকে এপিলগ। আর নাটকের শুরুর যে ভাষণ, সেটা প্রলগ বলা হয়। সেটাকে কি বলা হয়? প্রলগ। একটা হচ্ছে এপিলগ, একটা হচ্ছে প্রলগ। তো যাই হোক, তোমাদের এই যে লিটারেচার রিলেটেড যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেটা আমি করিয়ে দিলাম। এর পরের দিন চলবে আরো মোটামুটি 3-4টা ক্লাস তো চলবে ওয়ান আওয়ার সাবস্টিটিউশন, আরো 3-4টা ক্লাস চলবে। তারপরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ঢুকে যাব। হ্যাঁ, তো যাই হোক, এটা এতদূর পর্যন্তই থাকবে তোমাদের।